সম্প্রতি প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস আগামী ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে জাতীয় ঐকমত্য কমিশনকে সংস্কার কার্যক্রম দ্রুত এগিয়ে নেওয়ার তাগিদ দিয়েছেন। এ বিষয়টির সাথে একমত নয় বিএনপি। ডিসেম্বরের মধ্যে নির্বাচন চাইছে দলটি। আগামীকাল নির্বাচনের সুস্পষ্ট রোডম্যাপ এবং নির্বাচন নিয়ে সরকারের মনোভাব জানতে প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করবে দলটি। অন্যদিকে বিচার এবং কাঠামোগত সংস্কার ব্যতীত নির্বাচন সম্ভব নয় এমনটি বলছে এনসিপি। বর্তমান বাস্তবতায় নির্বাচন এবং রাজনীতির ভবিষ্যৎ কি, এসবই আজকের আলোচনা আনতে চাই। দর্শক, আমি ফারনাজ জুই সবাইকে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি দেশ টেলিভিশনের নিয়মিত আয়োজন দেশ সাম্প্রতিক। নিবেদন করছে আরএল অ্যাঙ্গেল চ্যানেল এন্ড স্কোয়ার বার। আজকের আলোচনা এগিয়ে নিতে স্টুডিওতে আছেন দুজন সম্মানিত অতিথি। চলুন একে একে পরিচিত হই। আছেন শামসুজ্জামান দুদু, ভাইস চেয়ারম্যান বিএনপি। সেই সঙ্গে আরও আছেন ডক্টর আসিফ মোহাম্মদ শাহান, অধ্যাপক, উন্নয়ন অধ্যয়ন বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়। দুজনকে আমন্ত্রণ জানাচ্ছি আজকের আলোচনায়। জনাব শামসুজ্জামান দুদু, আপনাকে দিয়ে আলোচনাটা শুরু করি। অন্তর্বর্তী সরকার ইতিমধ্যেই জানিয়েছেন এবছরের ডিসেম্বর থেকে আগামী বছর জুন নাগাদ নির্বাচন হতে পারে। এনসিপি বলছে বিচার ও কাঠামোগত সংস্কারের পরই নির্বাচন হবে। কিন্তু আপনার একটি বক্তব্যকেই যদি আমি উদ্ধৃতি করি, নির্বাচন এই বছরের ডিসেম্বরের মধ্যেই হতে হবে, নির্বাচন ঠেকানোর সাহস কারো নেই, এতটা নিশ্চিতভাবে কিভাবে বলছেন? জি, আপনাকে ধন্যবাদ। আমার সহযোগী আলোচক, তাকে শুভেচ্ছা, আর যারা দেখছেন তাদেরকে শুভেচ্ছা, অভিনন্দন। আমি ডক্টর ইউনূসের জন্য এই সাহসটা পাইছি। ডক্টর ইউনূস কিন্তু স্পষ্ট করে জাতির সামনে অন স্ক্রিন জাতিকে আশ্বস্ত করেছেন ডিসেম্বরের মধ্যে নির্বাচন হবে। তার কয়েক ঘন্টা পরে একটা প্রেস রিলিজ আমরা দেখেছি টেলিভিশন বা বিভিন্ন মিডিয়াতে, এটা জুনে হতে পারে। তো আমি ডক্টর ইউনূসের ছবি, ইউনূসের বক্তব্য, ইউনূসের সব কিছু দেখার পরে, তিনি তো প্রধান উপদেষ্টা, এ ব্যাপারে তো সন্দেহ নাই, আছে নাকি? নিশ্চয়ই না। তো তার কথা যখন আমরা অন স্ক্রিন এটা দেখি, এবং তিনি আমার দেশের এবং সারা বিশ্বের অত্যন্ত সম্মানিত একজন ব্যক্তি, তিনি ফালতু কথা বলেন এটা কেউ বিশ্বাস করতে চাবেন না। কিন্তু তিনি বলার পরে আবার টেলিভিশনে এটা প্রেস রিলিজ আকারে এটা কে পাঠাইছে এটা কিন্তু আমার কাছে পরিষ্কার না। অর্থাৎ ডক্টর ইউনূস যেটা বিশ্বাস করেন সেটা বলেছেন, এটা আমার ধারণা এবং বিশ্বাস। তো আপনি বললেন না আমি কেন কোন কথা বলেন, ইউনূস সাহেব এটা নিপাট ভদ্রলোক, তিনি স্পষ্ট করে এই কথা বলেছেন তিনি যত দ্রুত সম্ভব নির্বাচন করে তার কর্মস্থলে তিনি ফিরে যেতে চান, এবং অনেকেই তার উপদেষ্টার মধ্যে অনেকেই এটা বলেছেন, এবং এটাও আমি বিশ্বাস করতে চাই। তিনি গণতান্ত্রিক মনোভাবাপন্ন একটা মানুষ, আর যারা গণতন্ত্র বিশ্বাস করবে তারা যত দ্রুত সম্ভব একটি নির্বাচিত সরকার প্রত্যাশা করবে। এর কোনো দ্বিতীয় কোনো পথ নাই, মাধ্যম নাই। আর এই গণঅভ্যুত্থানও একটি গণতান্ত্রিক প্রক্রিয়ার অংশ, কিন্তু গণতন্ত্র ফিরিয়ে আনার জন্য গণঅভ্যুত্থানটা প্রক্রিয়া হলো, আপনি এটাকেই মুখ্য বিষয় করে যদি আগামী দিনে এগোতে চান তাহলে 4 বছর 3 বছর পর পর একটা করে গণঅভ্যুত্থান সংগঠিত করতে হবে। এটা কোনো সভ্যভব্য রীতিনীতির মধ্যে কোনো দেশে হয় না। তারা নির্বাচনের মধ্যে দিয়ে জনগণ, যারা গণতন্ত্রে বিশ্বাস করে, আর যারা বিপ্লবে বিশ্বাস করে, সমাজতন্ত্রে বিশ্বাস করে বা অন্য কোনো পদ্ধতির বিশ্বাস করে, তাদের পথ ভিন্ন। তো আমাদের দেশে ডক্টর মোহাম্মদ ইউনূস ক্ষমতা নেওয়ার পর থেকেই এক ধরনের মানুষের আস্থা জন্মেছে কিনা একটা ভালো নির্বাচন হবে। কারণ অতীতে 15টা বছর বা 3টা নির্বাচন আমরা যে পদ্ধতি দেখেছি, বিএনপি লাগাতার আন্দোলন করেছে একটা ভালো নির্বাচনের জন্য, এবং বিএনপির সঙ্গে অন্যান্য রাজনৈতিক দলও যারা শেখ হাসিনার বিরুদ্ধে ছিল, বিপক্ষে ছিল, তার কয়েকটি 14 দলীয় কয়েকজন সদস্য ছাড়া সমগ্র দেশবাসী এই পদ্ধতির মধ্যেই সমর্থন করেছে। আর গণঅভ্যুত্থানের জুলাই এবং আগস্টে তো রাস্তায় নেমে এসছে। আপনি এটা লক্ষ্য করছেন নিশ্চয়, যে যেভাবেই হোক 100-র অধিক শিশু তারা নিহত হয়েছে, শহীদ হয়েছে, যারা এক ধরনের, আমি বলবো এটা বিশ্বের অন্য কোনো দেশে মানে দেখা যায় কিনা সন্দেহ, আমার দেশেও নাই, মা বাবা ভাই বোনের সঙ্গে শিশুগুলো রাস্তায় নেমে আসতে চাইছে বলে তাদেরকে নিয়েছে।
সেই সময় কিন্তু বিপ্লব সম্পূর্ণ বা আন্দোলন বা গণ অভ্যুত্থান সম্পূর্ণ হয়েছে এটা কিন্তু নিশ্চিত না। তার মধ্যে অর্থাৎ এই শিশুগুলোও আপনার এই গণতন্ত্রের আন্দোলনের অংশ। তাহলে আমি তো এটা নিশ্চিতভাবে ধরে নিতে পারি যে ডক্টর মোহাম্মদ ইউনূস এই সরকারের প্রধান। এবং আরেকটা কথা বলবেন, এই 18 মাস বা ডিসেম্বরের মধ্যে নির্বাচন হবে এই কথাটা কিন্তু প্রথম গত বছরে সম্ভবত বা এই বছরের শুরুর দিকে সেনাপ্রধান বলেছিলেন, রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে বলেছিলেন, এটা বলছিলেন। এবং সেই সময় এইটা নিয়ে একটু বিতর্ক হয়েছিল এবং বিতর্কটা এরকম যে শেষ কথাটা ডক্টর ইউনূসই বলবেন, মানে কবে নির্বাচনটা হবে। তো ডক্টর ইউনূস সাহেব কিন্তু মিস্টার ওয়াকারের অর্থাৎ সেনাপ্রধানের কথাটাই, ওই সময় আমি সেনাপ্রধানের বক্তব্যটা শুধু সমর্থন করিনি, যে একজন সেনাপ্রধান গণঅভ্যুত্থানের মানে শেষ লগ্নে এসে যে দায়িত্বটা পালন করেছে এটা অভূতপূর্ব। আমাদের যে দেশের স্বাধীনতার ঘোষণা এক সেনাপ্রধান অর্থাৎ তৎকালে একজন মেজর শহীদ জিয়া রহমান ঘোষণা করেছিলেন। রাজনৈতিক নেতৃত্বের কাছে প্রত্যাশা ছিল শেখ মুজিব এটা ঘোষণা করবে, কিন্তু তিনি বিভিন্ন রকম তাল বাহানা করেছেন। এটা আপনার সেই তাজউদ্দিন সাহেবের লেখাতেও আমরা দেখেছি। এই দেশের সেনাবাহিনী কখনো কখনো স্বাধীনতার উষালগ্ন থেকে শুরু করে সর্বশেষ জেনারেল ওয়াকার যে দায়িত্ব পালন করেছে সেগুলো স্মরণীয়। তিনি কিন্তু ওই বিতর্কে পরবর্তীতে অংশগ্রহণ করেননি, তিনি এই কথাটা শুধু বলেছিলেন যে হতে পারে। এমনকি আপনার অধ্যাপক আসিফ নজরুল সাহেবও একই কথা বলেছিলেন। তখনও প্রশ্ন উঠেছিল ডক্টর ইউনূস সাহেবই শেষ কথা বলবেন। তো ডক্টর ইউনূস সাহেব যখন শেষ কথাটা বলেছেন তখন তো আর প্রেস নোটের দরকার নেই সংশোধন করার, আমার কাছে মনে হয়েছে। সম্প্রতি স্বরাষ্ট্র উপদেষ্টা আবার বলেছেন জনগণ এই সরকারকে 5 বছর ক্ষমতায় দেখতে চায়। আমি তা নিয়ে বিতর্ক করতে চাই না। মানে স্বরাষ্ট্র উপদেষ্টা আরেকজন উপদেষ্টা মৎস্য কি নাম যেন আমি ভুলে যাচ্ছি, সরি, তিনি নিজেকে নির্বাচিত দাবি করেছেন, করতেই পারেন। মানে কিছু মানুষ আছে না, পাগলের সুখ মনে মনে একটা কথা আছে আমাদের দেশে প্রচলিত আছে। তো কেউ কখনো ইলেকশন না করে যদি মনে করে সে নির্বাচিত, তো পাগলের সুখ মনে মনে বলে। এছাড়া কি জনসমর্থনকে বোঝাতে চেয়েছেন? না, কোনো জনসমর্থন, এরা কখনো রাজনীতির সঙ্গে এই উপদেষ্টা মণ্ডলীতে যারা আছেন এরা আমার দৃশ্যতে মনে হয় না যে হাসিনার বিরুদ্ধে কখনো মিছিলে ছিল একজনও। কোনো মামলা আছে এদের নামে, এরা কোনো জায়গায় অপদস্থ হয়েছে ছাত্রলীগ বা আওয়ামী লীগ কর্তৃক। ডক্টর ইউনূসের ক্ষেত্রে কিছু কিছু ঘটনা আছে, তার ভিতরে মামলা হয়েছে, সেটা রাজনৈতিক মামলা না। তার সাজা হয়েছে, সেটাও রাজনৈতিক সাজা না, কিন্তু হয়েছে। আর একজন উপদেষ্টার বিরুদ্ধে এই ঘটনার নেয়। তো হয়তো ডক্টর ইউনূসকে এই মহিলা উপদেষ্টা যিনি আছেন আর স্বরাষ্ট্র উপদেষ্টা যিনি আছেন, এদের যদি মনে হয় নির্বাচিত হওয়ার, তো তাদের পছন্দসই রাজনৈতিক দল সেখানে যেতে পারেন, অথবা নতুন রাজনৈতিক দল তারা গঠন করতে পারেন। অহেতুক এই সরকারকে বিতর্কিত করার তো কোনো কারণ নাই। কিন্তু জনাব শামসুজ্জামান দুদু, এই সরকার দায়িত্ব গ্রহণের পর থেকেই বিএনপি বলছে এই সরকারকে তারা কোনোভাবে ব্যর্থ হতে দিতে চায় না। তারা বলেছে এই সরকারের প্রতি পূর্ণ সমর্থন আছে। আবারও আপনার বক্তব্যকে আবার উদ্ধৃতি করতে হচ্ছে, প্রধান উপদেষ্টাকে উদ্দেশ্য করে সম্প্রতি আপনি বলেছেন পদত্যাগ করে ছাত্রদের দলের দায়িত্ব গ্রহণ করতে। উনি বলছিলেন যে শিক্ষার্থীদের রাজনীতিক বা একটা স্বপ্ন পূরণের জন্য একটি রাজনৈতিক সংগঠন করার খুব যৌক্তিকতা তিনি মনে করেন। এটা বিদেশি একটি কাগজে উনি বলেছিলেন। তো উনি যদি এটা মনে করেন একটি রাজনৈতিক দল, এত অনেকগুলো রাজনৈতিক দল তাকে সমর্থন করে, আরেকটা রাজনৈতিক দল তিনি উৎসাহিত করেন, তাহলে যে কেউ ভেবে নিতে পারেন ওই রাজনৈতিক দলের প্রতি তার একটা পক্ষপাতিত্ব আছে। এবং তিনি বলেছিলেন যে এখানে শিশু ছাত্র শুধু না, জনতা রক্ত দিয়েছে, কিন্তু তিনি শুধু শিক্ষার্থীদের সরকার বলে দাবি করেছেন। স্বাভাবিক কারণে শিক্ষার্থীদের যে রাজনৈতিক দল যদি গঠন হয় এবং তা যদি তার উৎসাহে হয়, তাহলে পরে তিনি একটি সরকারের প্রধান হিসাবে সর্বসম্মত একটি সরকারের প্রধান উপদেষ্টা, এটা বিতর্ক সৃষ্টি করবে। তো স্বাভাবিক কারণে এটি যদি তার কথা হয়ে থাকে, তাহলে পরে শিক্ষার্থীদের যে দল গঠন করা আছে সেখানে চলে যেতে পারেন উনি, সব মানে পদত্যাগ করে।
ওখানে তো সরাসরি যেতে পারবেন না। সরকারের কর্মকাণ্ডে কি বা আচরণে এমন কোনো এগিয়ে দেখছেন কি? না না, দেখা দেখির ব্যাপার নাই তো, উনি তো নিজে এগুলো দাবি করছেন, মুখ থেকে বলছেন। উৎসাহ তো দেয়াই যেতে পারে জনসংযোগ দপ্তর। কখনোই না। একটা নির্দলীয় নিরপেক্ষ সরকারের প্রধান হিসাবে, তার সদস্য হিসাবে আপনি রাজনৈতিক দলকে শৃঙ্খলার মধ্যে থেকে কিন্তু রাজনৈতিক দল গঠনে উৎসাহিত করা, এতগুলো রাজনৈতিক দল থাকার পরেও, এবং আপনাকে 16-17টা কেন বোধহয় 20টা, উনি ক্ষমতায় আসার পরে 20টা রাজনৈতিক দল এসে একটা দল সম্বন্ধে উনি মন্তব্য করেননি, শুধুমাত্র শিক্ষার্থীদের রাজনৈতিক দল সম্বন্ধে। তো এটা তো মনেই হতে পারে। তো আর যদি এই ধরনের দৃষ্টিভঙ্গি থাকে তো খুব সহজ, তো পদত্যাগ করলে তো আমরা যে কোনো একজনকে খুঁজে বের করে নিব যিনি মানে নিরপেক্ষ। কিন্তু গুঞ্জন শোনা যায় যে সব রাজনৈতিক দলই অন্তর্বর্তী সরকার থেকে সুফল ভোগ করেছে। আমি সেই আলোচনায় ফিরতে চাই পরবর্তী অংশে। এ পর্যায়ে ধন্যবাদ জানাচ্ছি আপনাকে ডক্টর আসিফ মাহমুদ শাহান। আমরা রাজনৈতিক অঙ্গনে এখন নির্বাচন ঘিরে যে বিতর্ক দেখছি, সমাধান সূত্রে আমরা আসলে কিভাবে পৌঁছাবো? রাজনৈতিক দলগুলো যদি আসলে নিজেদের অবস্থানে অনড় থাকে, আলোচনার কোনো জায়গা তৈরি হবে কি? না, ধন্যবাদ। আমার মনে হয় আলোচনার জায়গা তৈরি হবে না এরকম একটা পজিশনে আমরা কেন হঠাৎ করে চলে যাচ্ছি। কারণ এখানে কয়েকটা ব্যাপার আছে, যে আমরা কি নির্বাচন যে হওয়া উচিত এ ব্যাপারে আমি ব্যক্তিগতভাবে মনে করি না যে কোনো দ্বিমত থাকার কিছু আছে। এখন আমি ঠিক জানি না, যখন বলা হয় জনগণ চাচ্ছেন, এই জনগণ বলতে আসলে কাকে বোঝানো হচ্ছে, বা এইটা কারো ব্যক্তিগত মতামত হতে পারে। এখন পর্যন্ত ইন্টারিম গভর্নমেন্ট, অন্তর্বর্তীকালীন সরকারে ওই একজন বলেছেন, যদিও পরবর্তীতে উনি আবার নিজেকে ডিফেন্ড করার চেষ্টা করেছেন যেটা সরকারের বক্তব্য না। হোয়াটএভার, এটা খুব পরিষ্কার অন্তর্বর্তীকালীন সরকারের থেকে আসা উচিত যে একটা নির্বাচনী তারা দেবেন। এবং আমার ধারণা যখন বক্তব্যটা আসে যে ডিসেম্বর থেকে জুন এই সময়কালীনের মধ্যে করবেন, আমার মনে হয় যে নির্বাচনের টাইমলাইন নিয়ে হয়তো আমাদের একটু বিতর্ক থাকতে পারে, কিন্তু নির্বাচন যে হবে সেটা নিয়ে কোনো বিতর্কের জায়গা আমি মনে করি না যে আছে, এবং সেটা দরকার। কিন্তু দেখুন, এইখানে যেটা গুরুত্বপূর্ণ ব্যাপার, যে আপনি যখন ডেমোক্রেসিতে ট্রানজিশন করবেন, গণতন্ত্রে ট্রানজিশন করবেন, গণতন্ত্রে ট্রানজিশন করার জন্য নির্বাচন ছাড়া আর কোনো উপায় নেই। আপনি নির্বাচন দিয়ে যাত্রাটা শুরু করবেন। কিন্তু একই সাথে নির্বাচনী মানে আপনি নির্বাচন, সুষ্ঠু নির্বাচন আপনি অনুষ্ঠান করতে পারলেন, তাতে আপনি ইলেকটোরাল ডেমোক্রেসি পাবেন, বা আমরা যেটাকে বলি হচ্ছে নির্বাচনী গণতন্ত্র পাবেন। তাতে কিন্তু ডেমোক্রেটিক কনসলিডেশন, ডেমোক্রেটিক প্রাতিষ্ঠানিকীকরণ হবে না। 91 থেকে 96, 96 থেকে 2001 এই মানে পুরো সময়টায় আমরা যেটা দেখেছি বারবার, ইলেকটোরাল ডেমোক্রেসি এই সময় ছিল। নির্বাচনের মাধ্যমে আমরা সরকারের পরিবর্তন দেখেছি, কিন্তু প্রত্যেকটা সরকারি ক্ষমতায় আসবার পরে সেই ক্ষমতাটা ধরে রাখার একটা প্রচেষ্টা আমরা দেখেছি। আমরা মাগুরা 2 দেখেছি, আমরা তারপরে হচ্ছে গিয়ে সুপ্রিম কোর্টের বিচারককে ইসে করার কি বলবো, তাকে তার নিয়োগকে হচ্ছে গিয়ে প্রশ্নবিদ্ধ করার প্রয়াসও দেখেছি। সো এই জায়গাটাতে সবসময় একটা ভয় থাকে। উনি একটা চমৎকার কথা বলেছেন যে 3-4 বছর পর পর গণ অভ্যুত্থান হবে, এটা তো কোনো আদর্শ সিস্টেম হতে পারে না। এখন আপনি যদি শুধু নির্বাচনের উপরেই নির্ভর করেন, তাহলে এই যে মাঝখানে যে ঝামেলাগুলো তৈরি হতে পারে, সেই ঝামেলাগুলো যদি তৈরি হয়, তাহলে 3-4 বছর হয়তো লাগবে না, 10-15 বছর পরে আবারও গণ অভ্যুত্থানের মতো একটা পরিস্থিতি সৃষ্টি হতে পারে। তাহলে সেটা আটকানোর জন্য কি করতে হবে? সেটা আটকানোর বিকল্প কিন্তু নির্বাচন বন্ধ করা না, নির্বাচন হতেই হবে। একই সাথে সাথে এই যে এই পাওয়ারের একটা শেয়ারিং, একটা হচ্ছে গিয়ে ব্যালেন্স অফ পাওয়ার, একটা চেক অ্যান্ড ব্যালেন্স। আমরা যেটা দেখেছি যে নির্বাহী বিভাগের অতি ক্ষমতায়ন, একজন ব্যক্তি বা একজন দলের অতি ক্ষমতায়নের যে প্রক্রিয়াটা আমরা দেখেছি, তারই চরম প্রকাশ আমরা 2008-এর পরবর্তী সময়কালে দেখেছি। তাহলে আমাদের যেহেতু শিক্ষাটা আছে, তাহলে সেই শিক্ষাটাকে মাথায় রেখে কিছু, এটার আমাদের সব কিছু চেঞ্জ করতে হবে তা না, কিছু সংস্কারে আমাদের ঐক্যমত্যে পৌঁছাতে হবে। এবং এইখানে এই যে আমরা বলছি, এটা কিন্তু এগেইন আমি কিন্তু একটা কথা বারবার বলছি, এটা কিন্তু একটাকে বাদ দিয়ে আরেকটা না। এবং সেখানে আপনি যেটা বলছেন, দেখুন কিছু কিছু বিষয়ে তো আমাদের অলরেডি ঐক্যমত্য আছে। আমরা যখন দ্বিকক্ষ বিশিষ্ট কথা বলি, বিএনপি তার 31 দফায় বলেছে। বিএনপি যখন হচ্ছে আপনার কনসেনসাস কমিশনে যে রিপোর্টটা দিয়েছেন, সেখানে তারা বলেছেন তারা দ্বিকক্ষ চান। পার্থক্যটা হচ্ছে দ্বিকক্ষের সদস্যরা কিভাবে নির্বাচিত হবে। বিএনপির ইস্যু হচ্ছে আসনের অনুপাতে, রিফর্ম কমিশনগুলো বলছে হচ্ছে ভোটের অনুপাতে, যেটার সাথে এনসিপি এবং অন্যান্য দলগুলো একমত।
এখন এইখানে তো একটা নেগোসিয়েশন এবং এই নেগোসিয়েশনের প্রসেসটা তো শুরু হয়েছে। আমি যতটুকু জানি বিএনপির সাথে কনসেনসাস কমিশন একটা মিটিং আছে সামনে, ইতিমধ্যে 17 তারিখ একটা মিটিং আছে। তো সেইখানে তো এই জিনিসপত্রগুলো আলাপ আলোচনা হবে। তারপরে হচ্ছে কি আমরা যেটা জানি যে রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্যের ব্যাপারে বিএনপির কিছু বক্তব্য আছে। আবার বিএনপি কিন্তু এই ধারণার সাথে অন প্রিন্সিপাল যে ধারণাটা যে প্রধানমন্ত্রীর ক্ষমতার একটা রিডাকশন দরকার, যাতে হচ্ছে গিয়ে তিনি স্বৈরতান্ত্রিক মানসিকতা বা স্বৈরতান্ত্রিক ক্ষমতার অধিকারী না হন, অন প্রিন্সিপাল বিএনপির এটার সাথে দ্বিমত এখন পর্যন্ত আমি দেখছি না, কারণ এটাও বিএনপির 31 দফায় আছে। পার্থক্যটা হচ্ছে প্রক্রিয়ায়। সো প্রক্রিয়া নিয়ে তো আপনার নেগোসিয়েশন চলবে। আপনার নেগোসিয়েশনের জন্য তো আপনি জুন, জুলাই, আগস্ট এই পর্যন্ত সময় তো আপনি পাচ্ছেন। এই 3-4 মাস তো হচ্ছে কি আপনি ইউটিলাইজ করতে পারেন। আমরা দেখেছি যে বিএনপি ইনস্টিটিউশনস অফ অ্যাকাউন্টেবিলিটি, যেগুলোকে আমরা সাংবিধানিক প্রতিষ্ঠান বলি, যাদের কাজ হচ্ছে জবাবদিহিতা নিশ্চিত করা, ইলেকশন কমিশন বা হচ্ছে হিউম্যান রাইটস কমিশন, এইগুলোর হেড কিভাবে অ্যাপয়েন্টমেন্ট হবে সেটা নিয়ে বিএনপির দ্বিমত আছে। এখন এই প্রতিষ্ঠানগুলো কিন্তু এক্সিকিউটিভ প্রতিষ্ঠান না, এদের কাজই হচ্ছে এক্সিকিউটিভের জবাবদিহিতা নিশ্চিত করা। সো আমি নিশ্চিত বিএনপির সাথে এই কমিউনিকেশনটা যদি হয় এবং সেইখানেও একটা নেগোসিয়েশন, তার মানে অনেকগুলো জায়গায় অন প্রিন্সিপাল আপনার এগ্রিমেন্ট আছে, যেটা নিয়ে আপনি নেগোসিয়েশন করে প্রসেসটা আইডেন্টিফাই করতে পারেন। অন প্রিন্সিপাল আপনি হয়তো কিছু জায়গায় একমত না, আবার হচ্ছে গিয়ে আপনি হয়তো প্রক্রিয়াতে হচ্ছে গিয়ে একমত না। এই জায়গাগুলো তো নেগোসিয়েশন হতে পারে। এবং আপনি যেটাকে বলছেন যে ভয়, আমি তো এটাকে একটা অপরচুনিটি হিসেবে দেখি। কারণ 91 থেকে 2008 পর্যন্ত বা 2008-এর পরবর্তী সময় পর্যন্ত আপনি যতগুলো ক্রাইসিস দেখেছেন, আপনি 96-এর 15 ফেব্রুয়ারি বলুন, 2007-08-এর কাহিনী বলুন, প্রত্যেকটার পেছনে কিন্তু একটা কাহিনী ছিল যে আমাদের রাজনৈতিক দলগুলো কোনো ধরনের নেগোশিয়েট করতো না কারোর সাথে, কোনো কনসেনসাসে পৌঁছানোর চেষ্টা করতো না, সবাই যার যে সেটা ধরে রাখতো। এবং যেটারই আবারও বলছে যে চরম প্রকাশ আমরা দেখেছি 2008 পরবর্তী বাস্তবতা, যেটা আমাদেরকে এই জায়গায় নিয়ে এসেছে। তো আমরা তো এইটা আশা করাকে খুব অন্যায় যে রাজনৈতিক দলগুলো এই অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে এটুকু অ্যাটলিস্ট বুঝতে পেরেছে যে সবসময় আমি যেটা চাই সে ধরে রেখে যদি আমি আগাই তাহলে সিচুয়েশন আরো খারাপ হবে। সেখানে সরকারের আন্তরিকতার কোনো ঘাটতি দেখেন কিনা? অন্তর্বর্তী সরকার কেন রাজনৈতিক দলগুলোর সমর্থন হারাচ্ছে, সেই আলোচনায় ফিরতে চাই বিরতির পর। দর্শক, দেশ সম্প্রতিকের এই পর্যায়ে একটা বিরতি দিচ্ছি, সাথেই থাকুন। আবারও আমন্ত্রণ, দেখছেন দেশ টেলিভিশনের নিয়মিত আয়োজন দেশ সাম্প্রতিক। আমরা আবারও ফিরছি আলোচনায়। ডক্টর আসিফ মাহমুদ শাহান, যে প্রশ্নটি রেখে বিরতিতে গিয়েছিলাম, বর্তমান সময় অন্তর্বর্তী সরকার কেন রাজনৈতিক দলগুলোর সমর্থন হারাচ্ছে, রাজনৈতিক দলগুলোর সাথে এই যে দূরত্ব তৈরি হচ্ছে, সরকারের আন্তরিকতার কোনো ঘাটতি দেখেন কি? দেখুন, এখনো পর্যন্ত আমার মনে হয় যে রাজনৈতিক দলগুলোর তো বিভিন্ন জায়গায় অন্তর্বর্তীকালীন এই সরকার নিয়ে প্রশ্ন আছে, কিন্তু একদম বলে দেওয়া যে তাদের সমর্থন হারাচ্ছে আমার মনে হয় না যে আমরা এক্স্যাক্টলি সেই পজিশনে গিয়েছি। কারণ বিএনপির কথাই যদি ধরুন, বিএনপি কিন্তু দাবি জানাতে শেষ পর্যন্ত অন্তর্বর্তীকালীন সরকারের কাছেই যাচ্ছেন। সো একদম যে ওনারা হাল ছেড়ে দিচ্ছেন বা এসে করছেন, আমার কাছে সেটা মনে হয় না। তারপর যে জায়গাতে হচ্ছে কি অন্তর্বর্তীকালীন সরকারের আমরা কিছু ক্ষেত্রে হচ্ছে দুর্বলতার জায়গাগুলো দেখি, কিছু জায়গায় ট্যাকটিক্যাল ভুল। যেমন ফর ইনস্ট্যান্স আমরা যে জিনিসটা নিয়ে এত কথাবার্তা বলছি, যদি প্রথমেই জিনিসটা পরিষ্কার থাকতো যে ডিসেম্বর থেকে জুনের মাঝখানে আমি নির্বাচন করতে চাই, ওই কি বলে কনসেনসাস কমিশনকে বলা যে এর মাঝখানে পুরো জিনিসটাকে ঠিক করতে, তাহলে কিন্তু আপনি কন্ট্রোভার্সি ক্রিয়েট করতেন না। এই যে 5 বছরের যে নিয়ে কথা হচ্ছে, এটা নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা যদি এই কথাগুলো না বলতেন তাহলে কোনো কন্ট্রোভার্সি তৈরি হতো না। তাহলে এই অন্তর্বর্তীকালীন সরকারকে কয়েকটা জায়গায় প্রথমত খুব পরিষ্কার থাকতে হবে, কারণ যেহেতু রাজনৈতিক দলগুলো এখন আপনার সময় শেষের দিকে, এখন হচ্ছে নেগোসিয়েশন চলছে, এখন যেটা বললাম যে রিফর্ম নিয়ে ডিসকাশন চলছে, এই সময়টায় অন্তর্বর্তী সরকারের রাজনৈতিক দলগুলোর বিশ্বাস অর্জন করা এবং সেই বিশ্বাসের উপর নির্ভরতা রেখে কাজ করা সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার। এই সময় যে কোনো ধরনের মিসস্টেপ, একদম শুধু যে নির্বাচন এইটা না, এই যে রিফর্ম, যে সংস্কারের কথা আমরা বারবার বলে আসছি, আমি ব্যক্তিগতভাবে মনে করি যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেই সংস্কারের পসিবিলিটিটাকে একটা পার্টির মধ্যে ফেলে দেয়। কারণ এই সংস্কারের ব্যাপারে তো হচ্ছে আপনি যদি রাজনৈতিক দলগুলো বিশ্বাস না করে যে আপনি গুড ফেইথে একটা নেগোসিয়েশন আপনি রান করছেন, তাহলে তো সংস্কারের ভবিষ্যৎ নিয়ে হচ্ছে একটা প্রশ্ন চলে আসে। তো আমার মনে হয় এই জায়গাতে অন্তর্বর্তীকালীন সরকারকে খুব সতর্কতার সাথে ভবিষ্যতে পথ চলতে হবে। এমন কোনো কথা, এমন কোনো বক্তব্য, এমন কোনো স্টেপ নেওয়া যাবে না যেটা আস্থার সংকট। ধন্যবাদ জানাচ্ছি আপনাকে। জনাব শামসুজ্জামান দুদু, আপনি বলছিলেন যে এনসিপি বিভিন্নভাবে সরকারের আনুকূল্য
গ্রহণ করছে, কিন্তু বলা হয়ে থাকে যে অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণের পর সব রাজনৈতিক দলই অন্তর্বর্তী সরকারের কাছ থেকে কম বেশি সুবিধা আদায় করে নিয়েছে। তারেক রহমান সহ অসংখ্য নেতাকর্মীর নামে করা হাজার হাজার রাজনৈতিক মামলা প্রত্যাহার করা হয়েছে। অনেকে দেশে ফিরে বিএনপির অনেক নেতা রাজনীতি করছে। সুবিধাজনক অবস্থানে থেকেও কেন সরকারের বিরুদ্ধে এত অভিযোগ? আপনি একটা জায়গায় একটু ভুল হয়ে গেল বলে আমার কাছে মনে হচ্ছে। সরকারের কাছে কোনো আনুকূল্য বিএনপি নেয় নাই, একেবারে একটা শস্য দানার মতো নেয় নাই। সরকার কোনো রকম মানে অডিয়েন্স দাঁড়ি করে মামলা প্রত্যাহার করেছে এই ধরনের একটা নজির বোধ আপনি দেখাতে পারবেন না। আমি দেখি নাই কোনো পত্র পত্রিকা মিডিয়াতে। যা কিছু হয়েছে সরকারের বাইরে কোর্টের মাধ্যমে কোনো মামলা প্রত্যাহার অথবা মামলা শেষ হওয়া অথবা বিদেশ থেকে যারা বাংলাদেশে ফিরতে পেরেছে, এটি একটি পরিবর্তনের ধারার একটি অংশ। সরকারে আনুকূল্য এটা বলা ঠিক হবে না। সরকার যদি কাউকে আসতে দেবে না তাহলে সে হাসিনা। সরকার কোর্টকে নিয়ন্ত্রণ করে, সে হাসিনা। কাউকে জোর করে জেলখানায় ভরে শাসনামলে আমরা যেমনটি দেখেছি। সেই জন্য আনুকূল্য শব্দটা বিতর্ক সৃষ্টি করবে আমার বিবেচনায় এটা না। এখনো বেগম জিয়ার মামলা আছে, তারেক রহমানের মামলা আছে। 60 লক্ষ মামলা যদি আমি ধরেও নিই যে আপনার 10,000 মামলা কোর্ট মারফত গেছে, তো 60 লক্ষ 10,000 মামলা তো সেই এক মানে সাগরের এক মগ পানি। ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের যে মামলাটা অর্ডিন্যান্স বলে এটা প্রত্যাহার হয়নি, এটা নিয়েও বিতর্ক হয়েছে, কোর্টের মাধ্যমেই হয়েছে। তার সাজা যেটা হয়েছিল সেটাও কোর্টের মাধ্যম থেকে সেই সাজাটা বাতিল হয়েছে। তো এই বিষয়গুলো হচ্ছে একটা ধন্যবাদ দেওয়ার বিষয় যে এই সরকার কোর্টকে প্রভাবিত করছে না, এটা আমি ধরে নিতে পারি। এই জন্যে যে এখন যিনি চিফ জাস্টিস আছেন, আমি বলবো তিনি অত্যন্ত বিচক্ষণ এবং অত্যন্ত দায়িত্বশীল একজন, মানে এই জাতীয় মানুষ এখন বিচার অঙ্গনে আছে। উনি বেশ কিছু উদ্যোগ নিয়েছেন, একটা আলাদা সচিবালয় করতে চাইছেন। আমি যেভাবে বলি আগামী দিনে যদি বিএনপি ক্ষমতাও আসে, তাহলে আপনার কিছু জিনিসের প্রতিষ্ঠানকে আপনার যে ধ্বংস করে গেছে গত সরকার, বিচার বিভাগ ধ্বংস করে গেছে, নির্বাচনী ব্যবস্থা একেবারে ধ্বংস, কিছু ব্যবস্থা আপনাকে, যেমন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কথা আপনাকে আমি বলি। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মানে আমার যে অহংকারটা, আমি যদি আজকের থেকে কিছু না করে আমি না খেয়েও মরে যেতাম, আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র। তো ঢাকা বিশ্ববিদ্যালয়ে যারা শিক্ষক ছাত্র, এটা একটা আলাদা মর্যাদায় এই প্রতিষ্ঠান থেকে বাংলাদেশের যত গণতান্ত্রিক আন্দোলন তার সূচনাগার বলা হয়, প্রাচ্যের অক্সফোর্ড বলা হয়। সেই বিশ্ববিদ্যালয়ের ভিসি নিয়োগ থেকে শিক্ষক নিয়োগ থেকে শুরু করে গত সরকার যে মর্যাদা হানিকর যেসব সিদ্ধান্ত নিয়েছে সেগুলো না নিলেও পারত। সরকার সমর্থক জানা বুঝা পড়াশোনা করার লোক ছিল না, এটা আমার কাছে মনে হয় না। তাদেরকেও বাদ দিয়ে একটা 3rd ক্লাস পাওয়া একটা তার ছাত্রলীগের ছেলেকেও সেখানে শিক্ষক নিয়োগ করছে, এটা দরকার ছিল না। এই বিশ্ববিদ্যালয়কে আবার পরিশুদ্ধ কথা এই কারণে, এটা ভাষা আন্দোলন হয়েছে, 66 গণ আন্দোলন এখান থেকে হয়েছে, 69 গণঅভ্যুত্থান এখান থেকে হয়েছে, মুক্তিযুদ্ধটা শুরু হয়েছে ঢাকা। কোনো জায়গায় পতাকা ওড়ার আগে আনুষ্ঠানিক পতাকা ঢাকা বিশ্ববিদ্যালয়, সেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের আপনার এক ধরনের ধ্বংসস্তূপ করা হয়েছে, অর্থাৎ শিক্ষা ব্যবস্থাটাকেই ধ্বংস, সারা ঢাকা বিশ্ববিদ্যালয় বলবো না, সব কিছু দখল করা হয়েছিল। তো সেই জায়গা থেকে এইসব প্রতিষ্ঠানগুলোকে আপনাকে এই সরকার, আমি বলবো এখনো পর্যন্ত যে জায়গাটা এনে দাঁড় করাইছে, এই পুনর্জীবনের ক্ষেত্রে এর একটা ভালো ভূমিকা আছে। আর আপনি একটা কথা বলছিলেন মানে প্রশ্ন আকারে, যেটা আমি দ্বিমত পোষণ করছি, এই সরকারের মানে উপর থেকে কোনো রাজনৈতিক দল এখনো পর্যন্ত তার সমর্থন প্রত্যাহার করে নাই। তাহলে কি এই যে অভিযোগগুলো আমরা শুনছি সরকারের বিরুদ্ধে, সরকারকে চাপে রাখার কৌশল? সরকারের কৌশল না, এটা চাপে রাখা না। বিভিন্ন রাজনৈতিক দল আছে না, বিএনপি আছে, জামাত আছে, অন্যান্য রাজনৈতিক দল স্ব কর্মসূচি আছে। তারা যখন মনে করে, তো দাবিটা তো সরকারের কাছেই করবে। শেখ হাসিনা সরকার যদি এটা আমলে নিত, গুরুত্বে নিত, যে একটা ভালো ইলেকশন করতে হবে, যেমন এখন আমরা বলছি যে যত স্বল্প সময়ের মধ্যে যত দ্রুত সংস্কার সম্পূর্ণ করে, প্রয়োজনীয় সংস্কারের বিরুদ্ধে কোনো রাজনৈতিক দল না, কিন্তু বিএনপি সহ। কিন্তু
এই একটা ধারণা দেওয়ার চেষ্টা আছে। এমনকি প্রধান উপদেষ্টা বলছে স্বল্প বা বেশি সংস্কার হলে একটু বেশি দেরি হবে, স্বল্প হলে তাড়াতাড়ি। সংস্কার তো একটা বহমান প্রক্রিয়া। একটি জিনিস জানতে চাই, সেটা হচ্ছে গণঅভ্যুত্থানের 8 মাস পেরিয়ে গেল, আপনারা দ্রুততম সময়ের মধ্যে নির্বাচনের দাবি জানাচ্ছেন, কিন্তু আপনাদের শীর্ষ নেতা তারেক রহমানের দেশে ফিরতে আসলে এখন বাধাটা কোথায়? আমি সে আলোচনায় ফিরতে চাই। বিরতির সময় হয়েছে আবারও। দর্শকদের সম্প্রতিকে রিপোর্টে আবারও বিরতি নিচ্ছে, সাথেই থাকুন। ফিরে এলাম, দেখছেন দেশ টেলিভিশনের নিয়মিত আয়োজন দেশ সন্ধ্যা। আমরা আবারও ফিরছি আলোচনায়। নীলুফার চৌধুরী বলি, যে প্রশ্নটি রেখে বিরতিতে গিয়েছিলাম, বিএনপি 15-16 বছর ধরে আন্দোলন করছে, বিএনপির ডাকে জনগণ রাস্তায় নামেনি, ছাত্রদের ডাকে জনগণ রাস্তায় নেমেছে, গণঅভ্যুত্থান হয়েছে, এমনটি দাবি করে ছাত্ররা। কি বলবেন? ছাত্ররা তো আমাদের সন্তানের মতো, আমরা ওদেরকে কিছু বলতে চাই না। ওদের যত দিন যাবে তত ওরা বুঝবে। আমি এখানে একটা এক্সাম্পল টানতে চাই যে এক দুষ্টু ছেলে ক্লাস 5-এ পড়ে, গ্রামে পণ্ডিত মশাইয়ের সঙ্গে খুব দুষ্টুমি করে। তো একদিন পণ্ডিত মশাই জিজ্ঞেস করেছে তার দুষ্টুমি কমানোর জন্য, এই ছোকরা তুমি শ্রীকান্ত পড়েছো? বলে যে জি পণ্ডিত মশাই পড়েছি। বুঝেছো? বলছে জি পণ্ডিত মশাই বুঝেছি। এই ছেলে 15-20 বছর পরে পণ্ডিত মশাইয়ের সাথে দেখা, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বাংলা এসে মাস্টার্স করে গেছে, অনার্স মাস্টার্স। পণ্ডিত মশাই বলছে যে সালাম দেওয়ার পরে, তুমি শ্রীকান্ত পড়েছো? বলছে জি পড়েছি। বলে বুঝেছো? বলে জি না পণ্ডিত মশাই বুঝিনি। তো এই ছাত্রদের অবস্থাটা এরকম হয়েছে। তার সমস্ত ব্লগ দেওয়া, একটা দল, 2টা দল, 5টা দল, সমস্ত বাংলাদেশে ব্লগ দেওয়া। বলবেন তাহলে বিএনপি পারলো না কেন? বিএনপি পারে নাই জিও পলিটিক্সে, যে কারণে 1-11 হয়েছিল। সেই জিও পলিটিক্স চায় নাই বিএনপির হাতে এই পরাজয়টা হোক, যে কারণে বিএনপি বারবার উষ্টাগত হয়েছে। এখন বিএনপির কথা ছিল এরকম, যার হাত দিয়েই হোক না কেন এই রেজিমের পতন দরকার এই দেশটার জন্য, এই দেশের মানুষদের জন্য। এই দেশের মানুষদের নিয়ে বিএনপি চিন্তা করে সব সময়ের জন্য। তো মানুষের পালস ধরে বিএনপি চেয়েছিল যে যার নামই হোক না কেন। ছাত্ররা ছোট মানুষ, তারা তাদের বৈষম্য দিয়ে গেছে, কিন্তু তারা কিন্তু আপনি খেয়াল করেন লাস্টের আগের দিন সেইতে 2 তারিখ, 3 তারিখে, 4 তারিখে যে ঘটনাগুলো, তারা কিন্তু অনেকটা মুসলেখা দিয়েই ফেলেছিল। তখন যদি এক্সট্রা পার্টি না নামাতো, বিএনপি, আপনি জানেন বিএনপি সহ অন্যান্য সব রাজনৈতিক দলের ছাত্র সংগঠন আছে, সেই ছাত্র সংগঠনগুলো লক্ষাধিক মানুষ নিয়ে বিএনপির ছাত্র সংগঠন। তো সেইখানে খালি ব্যানারটা খুলে ফেলে, ব্যানারটা ছাড়া যে কোনো মানুষের চেহারার মধ্যে প্রেসিডেন্ট, সেক্রেটারি, সাংগঠনিক 2-4 জন ছাড়া সবাইকে চেনা সম্ভব না। মিছিলের মানুষগুলোর চেহারা সব একরকম হয়। এখান থেকে বোঝা যায়, আমি ক্রেডিট নেওয়ার জন্য এই কথাটা বলছি না, আমি একজন দল করি অনেকদিন এবং আমার উত্থানটা ছাত্র দল থেকে হয়ে আসছে এবং আমি 90টা খুব কাছে থেকে দেখেছি, 90তে আমি ছিলাম। তো সেই জায়গায় আমি বলতে পারি যে ছাত্ররা কি করতে পারে। সেই ছাত্র মানে বৈষম্য বিরোধী ছাত্র না, কিন্তু আবার এটাও ঠিক আমাদের ছাত্রদেরও তো বৈষম্য বিরোধী একই কাজ। কারণ আমাদের ছাত্র আগামী দিনে কোনো না কোনো জায়গায় সে নিজেকে সেটেল করবে, সেখানে বৈষম্য থাকলে সে তার সেটেলের বিঘ্ন ঘটবে, যে কারণে সেও মানবিকভাবে তো ওই বৈষম্যদের যে কথা তাদেরও একই কথা। কিন্তু তারা যদি বলতো তাহলে তো আওয়ামী লীগ বিএনপি বলে একটা আপনার কালার দিয়ে ফেলে দিত। সেই ফেলতে যাতে না পারে সেই কারণে। আর যখন এক দফা খেয়াল করে দেখবেন, যার মুখ দিয়ে আসুক না কেন, দফা যখন এক ছিল তখনই জনগণ নেমে গেছে। তো সেই জায়গায় আমরা কিন্তু ছাত্রদের এইটুকুর জন্য আমরা কিন্তু ছাত্রদেরকে সম্মান দিতে ভুল করি না, আমরা কিন্তু তাদের ব্যাপারটা স্বীকার করতে ভুল করি না। আমরা স্বীকার করি হ্যাঁ তারা ছিল, কিন্তু তারা যখন এটাকে কেন্দ্র করে তারা দেশের মালিক হয়ে যেতে চায়, এটা কোনোভাবে মেনে নেওয়া যায় না। কারণ এই দেশের মালিক আপনি, আমি, ওরা সবাই এককভাবে কেউ দেশের মালিক না। এই দেশটা আমাদের অস্তিত্ব, সেই অস্তিত্বটা রক্ষার জন্য আমাদের প্রত্যেককে চিন্তা করতে হবে। এবং সবচেয়ে বড় কথা ওই যে বললাম না যে ওরা ওদেরকেই গলা টিপে হত্যা করছে যখন ওরা অন্যায় পথে ধাবিত হচ্ছে। তো এই দেশের যারা 15.5 বছর ছিল তারাও কিন্তু অন্যায় পথে বিলিয়ন ডলার বিদেশে পাচার করেছে। এখন এরাও যদি পাচার করে তাহলে তো এরাও দেশের শত্রু, দুশ্মন। তো দুশ্মন আর আমি দুইজন তো এক হতে পারি না, একসাথে থাকতে পারি না। প্রবলেমটা এই জায়গায়, অন্য কোথাও না। পরিবর্তিত প্রেক্ষাপটে আসলে বিএনপি কেন শঙ্কিত? আমরা গণঅভ্যুত্থানের পরের বাস্তবতা যদি তুলে ধরি, গণঅভ্যুত্থান সফল হবার পর গৃহবন্দী থেকে মুক্ত হয়েছেন খালেদা জিয়া, তারেক রহমান সহ বিএনপির অসংখ্য নেতাকর্মীর নামে হাজার মামলা কিন্তু আমরা যেমনটি জানি যে প্রত্যাহার করা হয়েছে। অনেকে দেশে ফিরে রাজনীতি করছেন। সুবিধাজনক অবস্থানে থেকেও বিএনপি কেন আসলে ষড়যন্ত্রের অভিযোগ করছে, সংকট দেখছে? এখানে আপনার দৃষ্টিতে সুবিধা দেখা যেতে পারে, কিন্তু আসলে কি সুবিধা? যে
নির্বাচনকে ঘিরে এই 15.5 বছরটা আমাদের জীবন থেকে চলে গেছে। আমরা যারা যৌবনে আমরা বিএনপি বলে গণতন্ত্র দেখেছিলাম, আমরা প্রায় এখন মধ্যবয়স ছাড়াচ্ছি, আমরা কিন্তু গণতন্ত্র আর লেশমাত্র দেখিনি। তো আমরা গণতন্ত্রের জন্য, গণতন্ত্রের প্রথম এবং প্রধান পদক্ষেপ হচ্ছে নির্বাচন, সেটাকেই যদি কুক্ষিগত করা হয় তাহলে আপনার বিএনপি তো সেখানে শঙ্কিত থাকবে না কেন? বিএনপি যেই ব্যাপারটাই শঙ্কিত, আপনি দেখেন ইতিমধ্যে ছাত্ররা বলছে এখন নির্বাচনের দরকার নেই, আগে ফাঁসি তারপরে নির্বাচন, আগে বিচার তারপরে নির্বাচন। অথবা 5 বছর, ডক্টর ইউনূস তো বলেন আমাকে 5 বছর রাখো। ওনার মতো একজন গ্লোবাল লিডারকে আমরা কেন বিতর্কিত করি? তাকে নাম মেনশন করে বলছে তাকে 5 বছর প্রধানমন্ত্রী থাকা চাই। আমরা তো চাই সেও প্রধানমন্ত্রী যদি হয় আমাদের ক্ষতি নেই, সেটার জন্য তো নির্বাচনের দরকার। তাহলে নির্বাচন কেন পিছাতে হবে? বলে আগে সংস্কার তারপরে নির্বাচন। সংস্কার নির্বাচন একই সঙ্গে চলতে পারে, এটা পৃথিবীর সব দেশের সব জায়গায় একই অবস্থায় চলে। আপনি মনে করেন কোনো সরকার আসলে সংস্কার চলবে না, এটা ঠিক না। সংস্কার চলবে, হ্যাঁ বলতে পারেন সরকার আসলে তার মতো করে হতে পারে সংস্কার চলবে, তো সেটা তার মতো করে যাতে না হয়। এখন আপনি সংস্কার করছেন, এখন কি সংস্কার করছেন? নিজে সংস্কার করছেন, নিজেই আপনার পেন্সিলের রাবার দিয়ে মুছতেছেন নিজেই। আপনি কাউকে ডাকলেন না। আপনার সংস্কারটা যে 3 বার হাজয় যুক্ত হয়েছে হবে, এই কথাটার গ্যারান্টি আপনাকে কে দিয়েছে? এই কথার গ্যারান্টি দিতে পারে একমাত্র রাজনৈতিক দলগুলো, যারা ওই সংসদে বসবে, যারা সংসদে যাবে। সে হতে পারে যারাই হোক না কেন, তারাই যারা যাবে, যাদেরকে জনগণ ম্যান্ডেট দিবে। তাহলে আপনি কেন তাদেরকে নিয়ে কাজ করছেন না? তাদেরকে নিয়ে যদি আপনি একসাথে ডায়ালগ, যেটা মামুন সাহেব বললেন, ডায়ালগ যদি করতেন তাহলে কিন্তু প্রথমেই কাটছাট হতো এবং লিখা থাকতো ডায়ালগের পাশে যে এটার জন্য বিএনপি এটা বলেছে, আপনার জামাতে এটা বলেছে, আলোচনার মধ্যে দিয়ে সেটা একটা কথা থাকতো। তো সেটা তো নাই। জি, ধন্যবাদ জানাচ্ছি ডক্টর আব্দুল আল মামুন। ডাকসু নির্বাচনের টাইমলাইন ঘোষণা করেছে কর্তৃপক্ষ, আমরা অগ্রগতি নিয়ে জানতে চাই। আমি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হিসেবে শুধু আপনাকে এটা বলতে পারি যে আজকে আমি দেখলাম যে একটা অগ্রগতি এবং পথ নকশাও বলা হচ্ছে ওখানে হয়েছে। যতটুকু আমি জানি যে এটা তৈরিতে 3টি কমিটি বিশ্ববিদ্যালয়ে কাজ করেছে। একটি আপনার যে কনস্টিটিউশন ছিল সেটিকে কেটে ছেটে বাংলাদেশের কনস্টিটিউশনের মতো সুবিধাজনক অবস্থায় নিয়ে যাওয়া হয়েছিল একটি পক্ষের জন্য। সেটি নিয়ে একটি টিম নিরলস কাজ করে তার ড্রাফট তৈরি করেছে এবং ইতিমধ্যে সেটা যে ছাত্র সংগঠনগুলো ক্রিয়াশীল এখন তাদেরকে দেয়া হয়েছে রিভিউ করার জন্য। আরেকটি কমিটি ছিল যে আমাদের যে বিধিমালা, সেই বিধিমালাটা চূড়ান্ত করে এবং সেটিতেও অনেকভাবে বিভিন্ন পদ পরিবর্তন করা হয়েছে, শব্দ সংযোজন করা হয়েছে, যে অ্যাক্টিভিটিগুলো নির্ধারণ করা হয়েছিল সেগুলো কিন্তু চুলচেরা বিশ্লেষণ করে এই কমিটিগুলো মতামত দিয়েছে। এবং এখানে আপনি জেনে খুশি হবেন যে এই প্রত্যেকটি কমিটি স্টুডেন্ট, সাংবাদিক, সিনিয়র লিডার যারা ডাকসুতে ছিলেন তাদের সঙ্গে মত বিনিময় করে সেটা চূড়ান্ত করে এখন ছাত্র সংগঠনগুলো দিয়েছে। আর একটি কমিটি কাজ করেছিল যে পরিবর্তিত বাস্তবতা, যে এটিকে কিভাবে সুন্দর করে করা যায় সেজন্য, তো তারাও তাদের মতামতটা দিয়েছে। এখন আর কয়েকটা স্টেপ বাকি। আমি দেখলাম যে ওখানে লেখা আছে যে মে মাসের 1 এপ্রিলের মধ্যে ছাত্র সংগঠনগুলো তাদের মতামত দিবে। মে মাসের ফার্স্ট উইকে আপনার নির্বাচন কমিশন গঠন হবে। মে মাসের মধ্যেই বলা হচ্ছে যে ভোটার লিস্ট তৈরি হবে, এরপরে ইলেকশন কমিশন হয়তো বা তখন নির্বাচনের ডেট বা অন্য কিছু চিন্তা করবে। এখানে আমার মনে হয় 3টা জিনিস বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কনসিডারেশনে নিয়েছে বা আমার মনে হয় সেটি হচ্ছে যে এই যে প্রক্রিয়াগত দিক থেকে এগিয়ে যাওয়া, কিন্তু কোনো ছাত্র সংগঠনের পক্ষ থেকে যদি অন্যান্য মতামত থাকে তারও একটা সুযোগ রাখা হয়েছে এবং চূড়ান্ত যে সিদ্ধান্ত বিশ্ববিদ্যালয় নেবে আমি আশা করি যে পারিপার্শ্বিক অবস্থা, আপা যেমন বলছিলেন যে সরকারে এখনো যারা আগে নিয়োগকৃত বিশ্ববিদ্যালয় প্রশাসনের কোনো জায়গায় এখনো তাদের অবস্থান রয়েছে এবং সেগুলোকে হয়তো বা বিশ্ববিদ্যালয় প্রশাসন ইভ্যালুয়েট করবে। ডাকসু সাধারণ শিক্ষার্থীরা চায়, এটা আমরা বুঝি, কিন্তু রাজনৈতিক যে সংগঠনগুলো এখন ক্রিয়াশীল তাদের বাস্তবতা এবং দৃষ্টিভঙ্গির মূল্যায়নও গুরুত্বপূর্ণ। আমরা আশা করি যে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সবারকে নিয়ে আমি ধারণা ডাকসু ইলেকশন করতে চাই এবং যে নকশাটা এখন দেয়া হয়েছে এটা আস্তে আস্তে ডাকসু নির্বাচন প্রয়োজন, সময়টা কখন সেটা নিয়ে ডিবেট হতে পারে, আর কিন্তু প্রয়োজনে আমি মনে করি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের উচিত যে সব দল সব মতকে নিয়েই
ডাকসুতে যাবে এবং সেখানে সব সংগঠন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে সহায়তা করবে, তাদের লিমিটেশনস থাকলে বলবে, কিন্তু ডাকসুর প্রক্রিয়া ঠিক সময় বলা মুশকিল। ঢাকা বিশ্ববিদ্যালয় নির্বাচন জাতীয় নির্বাচনের মতো গুরুত্বপূর্ণ নয়, কিন্তু কম গুরুত্বপূর্ণ নয়, আগ্রহ আছে। এখান থেকে অন্যগুলো শুরু হবে। আমি আশা করি যে সবাইকে নিয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন ডাকসু নির্বাচন করবে। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি দুজনকে। আমরা আমাদের আয়োজনের একেবারেই শেষ পর্যায়ে দর্শক শেষ করছি দেশসুধার আজকের আয়োজন। ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য।